হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মেরিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অ্যালগরিদমের ইনসারশন শর্টের ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো। তো আশা করি আমাদের চ্যানেলটির সাথে আপনারা সবাই আছেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আমরা আজকে ইনসারশন শর্টের টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলি। আমি এখানে ইনসারশন শর্টের যে অ্যালগরিদমটা আছে বা সুডো কোড আমরা যেটাই বলি সেটা আমি লিখে নিয়েছি। আমি এখন জাস্ট এটার সাথে সাথে আপনাদের যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস কীভাবে করতে হয় বা আমরা যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিসগুলো করি সেগুলো নিয়ে আমরা কথা বলবো বা সেগুলো আমরা দেখব। তো দেখার জন্যে ফার্স্টেই যে ব্যাপারটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি একটু থিওরির দিকে তাকাই, আমরা যদি টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই আমাদের সেখানে অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তার কস্ট এবং তার টাইম কত ছিল, এই দুইটা আমরা ক্যালকুলেশন করব একসাথে। একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে কস্ট। তো প্রথমে আমরা টাইমটা ধরে নিই, যে টাইমটা বের করি আর কি, যে এই প্রত্যেকটা লাইন রান করতে কত সময় লাগে, আরেকটা হচ্ছে তাদের কস্ট কত হবে। এই দুইটা জিনিস আমরা এখানে ঠিক করে নিব। ওকে, তো প্রথমেই আমরা বলে নিচ্ছি যে টাইম আসলে কেমন লাগে। আমি টাইমটার কথা প্রথমে লিখে নিচ্ছি এখানে। প্রথমে আমরা হিসাব করব হচ্ছে তার টাইমটা। তো টাইমের কথা যদি বলি, সাপোজ আমরা ফার্স্ট লাইন থেকে চিন্তা করি যে ফর জে ইকুয়াল টু 2 টু এ লেন্থ। তো এই ফর লুপটা আসলে কতবার ঘুরবে? তো ফর লুপের কথা বলা আছে সে জে থেকে শুরু করে এ লেন্থ পর্যন্ত ঘুরবে। তার মানে সেটা কি হবে? আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদের, জিনিসটা এরকম রান হবে। আমি এখানে উপরেই লিখি যে 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার, 4-এর জন্য একবার, 5-এর জন্য একবার, এরকম করে এর যে লেন্থ ধরলাম, এর লেন্থ হচ্ছে এন পর্যন্ত ঘুরবে। তার মানে 2 থেকে শুরু করে এন পর্যন্ত সে এই লুপটা রান করবে। তার মানে এই লুপের যে টাইমটা বা লুপটা আসলে কিসের উপর নির্ভর করতেছে? এই লেন্থের উপরে। এন সংখ্যক লেন্থের জন্য এন সংখ্যক বার লুপটা ঘুরবে। তার মানে সর্বোচ্চ এইটার টাইম আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে এন সংখ্যক বারই ঘুরবে। এখন লুপের ভেতরের যে কোনো লাইন, একটা লুপের ভেতরের যে কোনো লাইন তো লুপের থেকে বেশিবার কখনোই ঘুরতে পারে না। তো সেই শর্তে বা সেই তর্কের খাতিরে আমরা বলে দিতে পারি যে আমাদের এর পরের লাইন যেটা লুপের ভেতরে ছিল সেটা n-1, তারপরেরটা n-1, যেটা n-1, এটা হোয়াইল লুপ। তো হোয়াইল লুপেরটা আমি বাদই রাখছি, এটা n-1। হোয়াইল লুপের ভেতরে যে 3টা লাইন আছে আমি তিনটা লাইন আলাদা হিসাব করব। এটা হচ্ছে হোয়াইল। আর এই নীল কালার যেটা আমি দিলাম এটা হচ্ছে হোয়াইল লুপের ভেতরে আছে। এই 3টা লাইন হচ্ছে হোয়াইল লুপের ভেতরে, বাকিগুলো আছে হচ্ছে ফর লুপের ভেতরে। যদি আপনারা এই অ্যালগরিদমটার কোড ট্রাই করে থাকেন, সি কোড বা C++, যেটাই হোক, আপনারা অবশ্যই মানে বুঝতে পারবেন আর কি যে এই কোডটা আসলে এই ফর লুপের ভেতরে ছিল। তো এখন আমরা হোয়াইল লুপেরটা দেখব, পাশাপাশি আমরা কস্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমরা আসলে কস্টের ব্যাপারটাও চলে যাই। এখানে আসলে আমরা সব কিছুই মোটামুটি একটা আইডিয়া করে ধরে নিচ্ছি যে আসলে কার কস্ট কত হবে, এবং আমি অ্যালগরিদমটা টাইম কস্টিং বোঝাতে চাচ্ছি আমাদের যে টেক্সট বুক আছে কোরম্যানের বই, সে বইয়ে যেভাবে আছে অলমোস্ট সেইভাবে আর কি। তো আমি কস্টটা এখানে ধরে নিচ্ছি। কস্ট আমি প্রথমটার জন্যে C1, এর পরেরটার জন্যে C2, তারপরে C3, এরপরে C4, তারপর C5, C6, C7, C8, এটা ধরে নিলাম। এটা হচ্ছে আমার কস্ট। এখন আমি আসি আমার হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে। হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন। তো ভিন্ন ব্যাপারটা কি? হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের যে টাইম, সেই টাইমটা আমাদেরকে একটু হিসাব করতে হবে। তার কারণ হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন এখানে দুইটা। একটা হচ্ছে সে 0 থেকে শুরু করবে এবং সে চেক করবে এই কন্ডিশনটা AI গ্রেটার দ্যান কে, এই একটা কন্ডিশন সে চেক করবে। তার মানে হোয়াইল লুপের জন্য তার দুইটা কন্ডিশন, এবং এই দুইটা কন্ডিশন কীভাবে রান হবে আমি আপনাদেরকে যদি একটু বলি, যে সে এই যে i=j-1 এইখান থেকে কিন্তু তার কাজ শুরু, মানে ফর লুপের ভেতরে এটা যেহেতু নেস্টেড, তো এইটার পরে যখন আসবে তার মানে এর মান যখন j-1 এইখান থেকে শুরু হবে তার প্রোগ্রাম রান, কতক্ষণ চলবে? যতক্ষণ না এর মান 0 থেকে বড় থাকে। তার মানে একটা শুরু একটা শেষ।
এই একটা মানের জন্য কিন্তু সে কতবার চেক করবে, যতক্ষণ না তার মান এটার এই কন্ডিশনটা যতক্ষণ না ফলস হয়। তো সেই ক্ষেত্রে এটা কতক্ষণ চলবে সেটা যদি আমি দেখি, আমাদের আগের ফর লুপ থেকে যদি আমরা একটু দেখি, এখানে ফর লুপ শুরু করা আছে কত, 2 থেকে n পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হোয়াইলের যে লুপটা আছে, আমি হোয়াইল লুপের জন্যে আমি টাইম ধরলাম, আমি একদম বইয়ের মতো করে করছি, আমি আপনাদেরকে আবারও বলছি, আমাদের টাইম হচ্ছে টিজে, এটা হচ্ছে আমাদের টাইম এই হোয়াইল লুপের জন্য আমি ধরলাম। তাহলে হোয়াইল লুপের বাইরের যে অংশগুলো আছে সেগুলো কত হবে, আমরা যদি আগেরটার মতোই ধরি তার থেকে অবশ্যই ছোট। ওকে, উপরে যেমন n-1, এখানে হচ্ছে টিজে এবং তার tj-1, এটা ছিল আমাদের হোয়াইল লুপের ভেতরে দুইটা লাইন। এখন হোয়াইল লুপটা কখন রান করতেছে, কতটুকুর জন্য, তার যে লিমিট আছে সেই লিমিটটা কত, 2 থেকে এ লেন্থ পর্যন্ত। এ লেন্থটা যদি আমি n ধরি, মানে এখানে যেহেতু n ধরেই নিয়েছি, তো আমি বলতে পারি সেটা 2 থেকে n-তম পদের সামেশান। তো সেমভাবে এটার ক্ষেত্রে আমি বলতে পারি যে ইকুয়াল টু 2 থেকে n-তম পদ সামেশান যে ইকুয়াল টু 2 থেকে n-তম পদ, এইটার সামেশান হচ্ছে টিজে। ওকে, এইটুকু যদি আমরা করতে পারি, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, আমাদের কমপ্লেক্সিটির হিসাবটা হচ্ছে, আমি যদি একটু লিখি, কমপ্লেক্সিটি ইকুয়াল টু আমরা বলতে পারি টাইম ইন্টু কস্ট, সামেশান অফ টাইম ইন্টু কস্ট, কস্ট আর টাইমের টোটাল সামেশান, কস্ট আর টাইমের সামেশান। তো সামেশানটা আমরা কী করব, আমরা ধরলাম এই এটাকে আমরা যদি টিএন হিসেবেই ধরে নিই, টিএন হিসেবে আমরা কি করব, প্রথমে টাইম কস্ট প্লাস সেকেন্ড টাইম কত ছিল কস্ট প্লাস থার্ড টাইম হচ্ছে n-1 c3 প্লাস n-1 c4 প্লাস summation c5 plus c6 plus n j equal to 2 tj-1 c7 প্লাস n-1 c8। এইটা হচ্ছে আমাদের টোটাল যে কমপ্লেক্সিটি আমরা বের করতে চাচ্ছি সেটা। এখন এই কমপ্লেক্সিটি থেকে আমরা যদি ক্যালকুলেশানে আসতে চাই, তাহলে আমাদের একটা সমস্যার সম্মুখীন আমরা হলাম, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে হচ্ছে টি, আর একটা আছে এন, তো দুইটার ভিতরে ক্যালকুলেশন করা কিন্তু কঠিন। তো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যে কাজটা করব, আমরা যেখানে একটা ভেরিয়েবলে কনভার্ট করতে চাই, তা কনভার্টটা কীভাবে করবো আমি সেটাও আপনাদেরকে বলি। তো কনভার্টটা আমরা কীভাবে করতে চাই, আমি আগে এখানে কনভার্সনটা দেখাচ্ছি। এখানে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনভার্সন কীভাবে হবে। তো কনভার্সনের ক্ষেত্রে আমরা আগে বলে নিই, আমরা জানি 1 + 2 + 3 + 4 n-তম পদ পর্যন্ত এই সংখ্যার যোগফল কত, n × n + 1/2, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, তো এইটা যদি আমরা সবাই জেনেই থাকি, তাহলে আমরা এইখান থেকেই বের করতে চাচ্ছি যে আমাদের এই হোয়াইল লুপের ক্ষেত্রে যে টি আসছে সেই টি এর মানটা আসলে কত হবে। তো টি এর মানটা কত, টি এখানে কিন্তু শুরু করছে কত, যে ইকুয়াল টু 2 থেকে, তার মানে আমাদের বের করতে হবে 2 + 3 + 4 প্লাস n-তম পদ পর্যন্ত এই সংখ্যার আমাদের যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা কত হবে। তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি 1 থেকে n-তম পদ পর্যন্ত যদি এটা হয়, আমরা এই ইকুয়েশনটা থেকেই আমরা যদি বলি, জাস্ট একটা ওই পাশে নিয়ে যাব, n × n + 1/2 - 1, 2 থেকে n-তম পদ পর্যন্ত। তো আমরা এখন আসি এখানে, আমাদের এইটা আমাদের 5 নাম্বার লাইন যেটা ছিল হোয়াইল লুপের প্রথম লাইন, সেখানে কিন্তু ছিল 2 থেকে n-তম পদ পর্যন্ত সংখ্যার সমষ্টি হচ্ছে টিজেড। তো আমরা এখন এই যে ভ্যালুটা পাইলাম, এটাকে আমরা লিখতে পারি যে এইটা হচ্ছে টিজেডের সমান। ওকে, এটা একটা গেল, এবং আরেকটা আমরা পাবো হচ্ছে
টিজেড -1 মানে n-1 এর মতো। একটা হচ্ছে n-তম সংখ্যার জন্য আমরা পাইলাম এটা ছিল n-তম সংখ্যার জন্য এই ভ্যালুটা। এখন আমরা n-1, তো n-1 আমরা বের করি 2 + 3 + 4 + n-1 এইটার জন্য যদি আমরা বের করতে চাই তখন কি হবে? আমরা এটার জন্য যদি বের করতে চাই তাহলে সেখানে কি হয় আমরা একটু দেখি। n-1 এইটাই হচ্ছে n, তো n-1 ইন্টু n-1 + 1 ডিভাইডেড বাই 2, পরে -1 তো আছেই। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি 1 1 চলে যায়, n ইন্টু n-1 বাই 2 -1। ওকে, এইটা আসবে। এখন আমরা যেটা পেলাম এটা হচ্ছে tj -1 এর জন্য এই ভ্যালুটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কস্টগুলো আছে আর কি, কস্ট এটা তর্ক সাপেক্ষ আর কি, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর লাইনে একটা কথা বলা আছে, আপনারা যদি দেখতে পারেন, ইনসার্ট একটা অ্যারে ইনটু একটা অ্যারে, এটার একটা কস্ট ধরা আছে। তো এই ইনসার্ট টাইপের লাইনগুলোতে আমরা আপনারা যদি আমাদের আগের টিউটোরিয়ালগুলো ফলো করে থাকেন, যেখানে কমপ্লেক্সিটির হিসাবগুলো দেখানো ছিল, এখানে কিন্তু কোনো অপারেটরের ইউজ নেই। তো যেহেতু কোনো অপারেটরের ইউজ নেই, তো সেক্ষেত্রে আমরা এর কস্ট লাইনটা একবারে 0 ধরে নিতে পারি, C3 = 0। তো এই যে আমি সব কিছু করলাম, এই সব কিছু হিসাব করলে আমাদের কমপ্লেক্সিটি আসলে এখন কত আসে আমরা সেটা এখনই দেখব। আমি একবারে লিখছি, আপনারা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে আমাদের ছিল, আমরা যদি এখানেই tn থেকে লেখা শুরু করি, সেটা প্রথমটা ছিল C1n প্লাস C2n মাইনাস C2 প্লাস C3-র পুরোটা ছিল 0, তো ওইখানে আমি 0ই করে দিলাম ওই পার্টটা। C4n মাইনাস C4 প্লাস C5-এর জায়গায় কত ছিল? C5-এর সাথে ছিল tz, তো tz-এর ভ্যালু আমরা কত পেলাম? n ইন্টু n প্লাস 1/2 -1। তো আমরা এখানে যেটা লিখব, n ইন্টু n প্লাস 1/2 -1, এটা প্লাস C6-এর সাথে কি ছিল? n ইন্টু n মাইনাস 1/2 -1 প্লাস C7-এর সাথে ছিল n ইন্টু n মাইনাস 1/2 -1 প্লাস C8n মাইনাস C8। ওকে, এখন এটাকে যদি আমি হিসাব করি, আমি C1n প্লাস C2n মাইনাস C2 প্লাস C4n মাইনাস C4 প্লাস C5 এখানে যদি আমি ক্যালকুলেশন করে ফেলি, তাহলে যেটা হয় n স্কোয়ার প্লাস আমি যদি একবার এখানে করি n স্কোয়ার, n আসে n স্কোয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাই তো? আচ্ছা, আমি একটু ভেঙেই করি যাতে আরও বুঝতে সুবিধা হয় আর কি। আমরা C5 প্লাস এখানে আমরা যদি হিসাব করি n স্কোয়ার প্লাস n/2 -1 এটা আসে, প্লাস C6 n স্কোয়ার মাইনাস n/2 -1 প্লাস C7 n স্কোয়ার মাইনাস n/2 -1 প্লাস C8n মাইনাস C8। ওকে, এখন আমরা এর পরের লাইনে চলে আসি। সেখানে আমি প্রথমে লিখে নিই C1n প্লাস C2n মাইনাস C2 প্লাস C4n মাইনাস C4 প্লাস C5। আমরা এখানে যদি n স্কোয়ার প্লাস n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস C6, এখানে হচ্ছে n স্কোয়ার মাইনাস n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস C7 n স্কোয়ার মাইনাস n স্কোয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস C8n মাইনাস C8। এটা আবার যদি আমি হিসাব করি, আর একটু খোলসা করে লিখি আর কি, C2n মাইনাস C2 প্লাস C4n মাইনাস C4 প্লাস, এখন যদি আমি একবারে গুণ করে দিই C5
n square by 2 plus c5n by 2 minus c5 plus c6n square by 2 minus c6n by 2 minus c6 plus c7n square by 2 minus c7n minus c7 সরি এখানে n by 2 আগেরটাকে ঠিক হ্যাঁ n by 2 ওকে প্লাস c8n মাইনাস c8। এখন এখান থেকে আমি কমন নিব। কি কি কমন যায় আমি যদি চোখ বন্ধ করেও কমন নেই, কিছু কিছু জিনিস যেমন আমি দেখতে পাচ্ছি অনেকগুলো n স্কোয়ার আছে, তো আমি একটা n স্কোয়ার কমন নিই। n স্কোয়ার যদি কমন নিই তাহলে আমার কি থাকে c5 by 2 প্লাস c6 by 2 প্লাস c7 by 2, এটা হচ্ছে n স্কোয়ার। এরপরে কি কমন যায় আমরা যদি এরপরে n কমন নিতে পারি, প্লাস আমরা n কমন নিই, একটা n কমন নিলে হচ্ছে c1 প্লাস c2 প্লাস c4 প্লাস c5 by 2 প্লাস c6 by 2 প্লাস c7 by 2 প্লাস c8, এই পর্যন্ত কমন যায়। এরপরে কি করতে পারি, একটা -1 কমন নিই, তাহলে কি হবে c2 প্লাস c4 প্লাস c5 প্লাস c6 প্লাস c7 প্লাস c8। আচ্ছা, এই হচ্ছে আমার কমন। তো আমি কি কি কমন নিলাম দেখেন, কমন নিলাম হচ্ছে n স্কোয়ার n, আর এখানে আমি বলতে পারি একটা 1 কমন নিলাম, 3টা কমন নিলাম। তো কমন নেওয়ার পরে আমাদের যে ফরম্যাটটা আসলো, ফরম্যাটটা কিন্তু অনেকটা এরকম। আমি ইকুয়েশনটা যদি লিখি an স্কোয়ার প্লাস bn প্লাস c, ওকে। তো এখন যদি আমরা এই দুইটা ইকুয়েশন ম্যাচ করাতে চাই, আপনি যদি ম্যাচ করতে পারেন দেখেন, আমরা a হিসেবে বলতে পারি এই পার্টটাকে, আমরা b হিসেবে বলতে পারি এই পুরো পার্টটাকে, আর আমরা c হিসেবে বলতে পারি এই পার্টটাকে। তো এটা যদি হয়ে যায়, এই ইকুয়েশনটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, তো যদি কোয়াড্রেটিক ইকুয়েশনে কখনো আসে তখন আমরা বলতে পারি যে এটার কমপ্লেক্সিটি বিগো, এবং তার সাথে আমরা n স্কোয়ার, এই n স্কোয়ারটা দিয়ে দিতে পারি, যেটা আসলে ইনসারশন শর্টের টাইম কমপ্লেক্সিটি ওর্স্ট কেসের ক্ষেত্রে। ওর্স্ট কেসের জন্য তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ এন। এই ইকুয়েশনটার সাথে যেহেতু আমাদের লাস্ট লাইন ইকুয়েশন মিলে গেল, এবং এই ইকুয়েশনটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন যদি কখনো পাওয়া যায় তখন সেটার কমপ্লেক্সিটি হবে বিগো, এবং সাথে সাথে আমরা যে ফার্স্ট ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা তার সাথে রাখবো, এবং সেটা হবে হচ্ছে বিগো এন স্কোয়ার, যেটা ইনসারশন শর্টের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং উপকারে আসবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাদের সাথেই থাকুন, এবং আমাদের কমেন্ট করে জানান আপনাদের কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো। সবাইকে ধন্যবাদ।